মনে আছে স্কুল বা কলেজ লাইফে প্রথম যার সাথে জড়িয়ে গিয়েছিলেন ভালোবাসার সম্পর্কে, যে আপনার পছন্দ অপছন্দ ভালো খারাপ সব একদম পাই টু পাই জানতো, যার সাথে কথা বললে মনে হতো পৃথিবীর বিনিময়ে হলেও শুধু তাকেই চাই, কিন্তু হঠাৎই কোনো ঝড় এসে তাকে আপনার থেকে ছিনিয়ে নিয়ে গেছে, অথবা নিজের পরিবারকে খুশি করতে নিজেরাই পথ বদলে নিয়েছিলেন। বহু বছর পর হঠাৎ তার দেখা পেলেন, কেমন লাগবে তখন? কিন্তু এতদিনে তো অনেক দেরি হয়ে গেছে, দুজনেরই আছে দুই পরিবার। তবুও কি আর একবার সব নতুন করে শুরু করবেন, নাকি আবারও নিজেদের পরিবারের জন্য ভালোবাসার বলি দিয়ে দিবেন? এই গল্পের প্রতিটা অংশ যেন আমাদের জীবনেরই বাস্তবতা থেকেই নেওয়া। হয়তো মিলে যাবে আপনার জীবনের সাথে, আমার আপনার সবার সাথে ঘটে যাওয়া এমনই এক বিচ্ছেদ, ভালোবাসা আর ফিরে দেখার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি থিরা কাঁঠাল, যার অর্থ সীমাহীন ভালোবাসা। এ হচ্ছে গৌতম। গৌতমকে তার ছোট্ট মেয়ে বলছে, বাবা তোমার দাড়ি কিন্তু পেকে যাচ্ছে। গৌতম লজ্জা পেয়ে বলে, আসতে বলো মা, কেউ যদি শুনে ফেলে তাহলে তো আমাকে বুড়ো ভাববে। এভাবেই বাবা মেয়ের খুনসুটি চলছিল। তখনই গৌতমের স্ত্রী বান্দানা এসে গৌতমের উপরে রাগ করে বলে, আরতিকে স্টেশনে এনেছো কেন? জানো তো অফিসে আমার কত কাজ, এখন ওকে নিতে কাজ রেখে আসা লাগলো। গৌতম বলে ও আসার জন্য অনেক জেদ করছিল। আসলে গৌতম তার অফিস থেকে ম্যাঙ্গালোরের একটা সাইট দেখতে যাচ্ছে। গল্প চলে আসে নিধি নামের একটা মেয়ের কাছে। নিধির স্বামী প্রকাশ বেশ রাগী স্বভাবের। সে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে অন্য এক ড্রাইভারের সাথে ঝগড়া করছিল, তাই পুরো রাস্তায় জ্যাম বেঁধে গেছে। নিধি গাড়ি থেকে নেমে প্রকাশকে থামতে বললে প্রকাশ সবার সামনেই নিধিকে কষে এক চড় মারে। নিধি লজ্জা অপমান আর রাগে গাড়ি থেকে ব্যাগ নিয়ে স্টেশনে চলে আসে। নিধি ও অফিসের ট্রিপে ম্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। মাঝরাতে ট্রেন পালাকার স্টেশনে থামলে গৌতম কিছু খাবার কিনতে নামে। হঠাৎ নিধির দিকে চোখ যেতেই গৌতম অবাক হয়ে যায়। গৌতম নিধির কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? তাদের কথাবার্তায় মনে হয় এরা একে অপরের পূর্ব পরিচিত। ট্রেন সাইরেন দিলেই তারা দুইজনই তাড়াতাড়ি ট্রেনে ওঠে। নিধি জিজ্ঞেস করে, বিয়ে করেছো? গৌতম জানায়, হ্যাঁ। তার স্ত্রী বান্দানা HR ম্যানেজারের পোস্টে কাজ করে আর তাদের 6 বছরের একটা মেয়েও আছে। গৌতম জিজ্ঞেস করে, তুমি বিয়ে করেছো? নিধি জানায়, হ্যাঁ, আমার স্বামী প্রকাশ অ্যারন কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার। এদের কথার মাঝেই টিটি এসে বলে, এভাবে দরজায় দাঁড়িয়ে কথা বলা বিপজ্জনক, আপনারা বগিতে ফিরে যান। তাই দুইজনই যার যার বগিতে চলে যায়। পরের দিন সকালে ট্রেন থেকে ম্যাঙ্গালোরে নেমেই গৌতম এবং নিধি একে অপরকে খুঁজতে থাকে। দুজন দুজনকে খুঁজতে খুঁজতে চোখাচোখি হয়ে গেলেই দুজনই মুচকি হাসে। গৌতম নিধির হাতে ফোন দেখে বলে, নম্বর বদলে ফেলেছো তাই না? তা যদি কোনো দরকার হয় তোমার নাম্বার পেলে যোগাযোগ করা যেত। নিধিও খুশি খুশি তার নাম্বার দিয়ে দেয়। তখনই গৌতমের কলিগ অরুণ আসে। গৌতম অরুণের সাথে নিধির পরিচয় করিয়ে দেয়। এদিকে নিধির ট্যাক্সি চলে আসলে সে তাদের দুজনকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। অরুণ দেখে গৌতম একা একাই মুচকি হাসছে। অরুণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কি লাইট খেয়ে এসেছিস নাকি, এমন আলোর মতো জ্বলছিস? অরুণ কিছু একটা ভেবে বলে, তুই বলছিস নিধি তোর ক্লাসমেট, তাহলে এই সেই মেয়ে নাকি যার সাথে REC-তে পড়ার সময় প্রেমে হাবুডুবু খাচ্ছিলি? গৌতম বলে, হ্যাঁ। অরুণ বলে, তাই তো বলি, কিন্তু এত গ্লো দিচ্ছিস কেন? তোর দেখি হ্যাবি ভাগ্য, একই শহরে থেকে দেখা হয় না, অথচ এত দূরে এসে দেখা হয়ে গেল, তোরই তো দিন। গৌতম অরুণের সাথে বাসায় আসলে গৌতমের মেয়ে আরতি কল দিয়ে জিজ্ঞেস করে সে ঠিকমতো পৌঁছে গেছে কিনা। বান্দানা বলে সে আরতিকে স্কুলে দিয়ে তারপর গৌতমকে কল দিবে। গৌতম আর অরুণ সাইটে গিয়ে তাদের কাজ দেখছিল। এদিকে নিধি এসেছে তার বসের স্কুলে, কারণ এই স্কুলের কি কি সমস্যা আছে তা সবার কাছ থেকে জেনে যা যা লাগবে বস নিধিকে সেসব ব্যবস্থা করতে বলেছে। নিধি স্কুলের সবার সাথে কথা বলছিল, তখনই গৌতম মেসেজ দেয় যে সে গৌতমের সাথে ডিনারে যাবে কিনা। নিধি কোনো উত্তরই দেয় না। এদিকে প্রকাশের সিনিয়র তাকে ঝাড়ি দেয়, কারণ প্রকাশ সেফটি ছাড়াই সাইটের লোকদেরকে দিয়ে কাজ করাচ্ছিল, ফলে অনেক আহত হয়েছে আর কোম্পানিতে এর ক্ষতিপূরণ দিতে হবে। প্রকাশ বসের সামনে খুব ভদ্র থাকলেও বাইরে গিয়ে রাগে চিৎকার করে। হঠাৎ গাড়ি দেখে নিধির কথা মনে পড়ায় নিধিকে কল দিয়ে বলে, গাড়ির ইন্স্যুরেন্স পেপারটা কোথায়? নিধি বলে, দেখো, হয়তো গাড়িতেই কোথাও আছে। প্রকাশ না দেখেই বলে, চেক করেছি, নেই। এখন এই পেপার না পেলে গাড়ি কিভাবে ঠিক করব? তুমি এসব ইচ্ছা করে করো তাই না? নিধি প্রচুর বিরক্ত হয়ে বলে, আমার মেইলে সফট কপি আছে,
আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। প্রকাশ তারপরও বসের রাগ নিধির উপরে ঝেড়ে কিছু বাজে কথা শুনিয়ে কল কেটে দিয়ে খুব শান্তি পেয়েছে এমন একটা ভাব নিয়ে হাসে। আসলে এই মানুষটা অনেক খারাপ। স্বামীর এমন ব্যবহারে নিধির মন অনেক খারাপ হয়ে যায়। তখনই গৌতম মেসেজ দিলে নিধি ডিনারে যেতে রাজি হয়ে যায়। রাতে ডিনারে আসলে নিধি বলে, তুমি কিন্তু এখনো আরতির ছবি দেখাওনি। গৌতম আরতি আর বান্দানার ছবি দেখালে নিধি বলে, বাহ, আরতি তো অনেক কিউট আর বান্দানাও অনেক সুন্দর। একটা বাচ্চা সংসারকে পরিপূর্ণ করে, তাই না? আসলে আমরা গত 5 বছর যাবৎ বাচ্চার জন্য সব রকমের চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হচ্ছে না। দেখেছেন, নিধিও আর 10টা মেয়ের মতো ভাবছে সন্তান হলে হয়তো প্রকাশ ভালো হয়ে যাবে। তো যাই হোক, গৌতম নিধিকে সান্ত্বনা দেয়। তখনই ওয়েটার আসলে গৌতম অর্ডার দিতে গেলে নিধি বলে, তুমি রাখো, আমিই দিচ্ছি, কারণ তুমি মঙ্গল গ্রহে গেলেও চাইনিজই খাবে। মজার বিষয় হলো গৌতমের অর্ডার দেয় নিধি আর নিধির খাবারের অর্ডার দেয় গৌতম। মানে দুইজনেরই তাদের পছন্দ অপছন্দের কথা এখনো মনে আছে। গৌতম বলে, তুমি প্রকাশের ছবি দেখালে না যে? নিধি ফোন থেকে ছবি বের করতে গেলে খুঁজেই পায় না। অবশেষে একটা ছবি পেয়ে গৌতমকে দেখিয়ে বলে, গৌতম খুবই সোজা স্বভাবের মানুষ, মনে যা মুখে তা, তাই আমাদের মাঝে কখনো কোনো কনফিউশন থাকে না, আর সে আমার অনেক খেয়াল রাখে। আর বান্দানা কেমন? গৌতম বলে, সে তো খুবই ভালো, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সংসারের সব বিষয়ের প্রতি খেয়াল রাখে। আমার এবং আরতিরও অনেক খেয়াল রাখে। তখনই ওয়েটার এসে খাবার দিয়ে গেলেই দুজনেই খেতে শুরু করে একসাথে বলে, তুমি মিথ্যা বলছো, তাই না? আসলে এরা একে অপরের সামনে নিজের জীবনকে পারফেক্ট দেখানোর চেষ্টা করছিল, আবার ধরাও পড়ে গেছে, তাই দুজনই একসাথে হাসতে থাকে। গৌতম বলে, আমার তো কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল পৃথিবীর সব কাপলই হয়তো পারফেক্ট হয়ে গেছে। তো যাই হোক, ডিনার শেষে নিধি গৌতমকে বিদায় জানিয়ে চলে যায়। কটেজে ফিরলে অরুণ বলে, আই ড্রিঙ্কস করি। গৌতম জিজ্ঞেস করে, আচ্ছা তুই যে 3 মাস বাসা থেকে দূরে, স্ত্রীকে মিস করিস না? অরুণ বলে, কিসের মিস রে? বাসায় থাকলেই বলে চুলা ঠিক করো, তো কখনো এসি ঠিক করো, সবসময় এটা ওটা হুকুম করতেই থাকে, তার থেকে এখানে শান্তিতে আছি। রোজ শান্তিতে ঘুম থেকে উঠে চা খাই, তারপর অফিস, সন্ধ্যায় পাশের হোটেলের মজাদার ডোসা। কেউ আমাকে এটা খেও না ওটা খেও না এমন বলে না। গৌতম বলে, একদিন তুই এসব ঠিকই মিস করবি, বলেই বান্দানার সাথে কথা বলতে সাইডে যায়। কিন্তু বান্দানা গৌতমের কলে বিরক্ত হয়ে বলে, রাত কয়টা বাজে দেখেছো? আরতির ঘুম নষ্ট হয়ে যাবে না? কাল সকালে আমার মিটিং আছে, এখন কলটা কাটো। গৌতমের মন খারাপ হয়ে যায়। কল কেটে সে নিধির হোয়াটসঅ্যাপের ছবি জুম করে দেখতে থাকে। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় নিধিকে কল দিয়ে বলে, তুমি কোথায়? নিধি বলে, আমি তো কুড্রলি স্কুলে। গৌতম বলে, আমার কাজও তো কুড্রলিতেই আছে, আমি গাড়ি নিয়ে ওই দিকেই আসছি, তাহলে আমি তোমাকে বাসায় নামিয়ে দিব। নিধি বলে, তুমি যেহেতু কাছাকাছি আছো, আচ্ছা নামিয়ে দিও। অরুণ তো বেশ অবাক হয়ে যায়। গৌতম অরুণকে সুন্দর করে রাস্তায় নামিয়ে গাড়ি নিয়ে কুড্রলিতে চলে যায়। নিধি জানায় সে 2 মিনিট পরেই আসছে। গৌতম অবাক হয়ে নিধির দিকেই তাকিয়ে থাকে। নিধি এমন ভাবে গৌতমের দিকে তাকায় যে সে জানতো গৌতম ঠিকই তাকে মুগ্ধ হয়ে দেখছে। তো এরপর তারা হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতেই দুজনে তাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে করতে থাকে। কতই না আনন্দে তারা ছিল। এরপর আইসক্রিম খেয়ে, তো কখনো ঘুরে, তো কখনো নিধির স্কুলের কাজে সাহায্য করে সময় কাটায়, তো কখনো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেই তাদের সময় কাটতে থাকে। একদিন গৌতম আর নিধি সমুদ্রের পাড়ে ঘুরতে আসে। গৌতম বলে, এমন একটা সুন্দর জায়গায় পছন্দের মানুষের সাথে আসলে সেই জায়গার সৌন্দর্যটা আরো বেড়ে যায়, তাই না? নিধি অবাক হয়ে বলে, তুমি এখনো আমাকে পছন্দ করো? গৌতম বলে, হ্যাঁ অবশ্যই। নিধি বলে, আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে না নিলে আমি তোমাকে বাদ দিয়ে তাদেরকে বেছে নিয়েছিলাম, তোমার তো আমার উপরে রাগ থাকার কথা। গৌতম বলে, আগে ছিল, কিন্তু এখন ম্যাচিউর হয়েছি, অনেক কিছুরই বাস্তবতা বুঝি। আচ্ছা তোমার কখনো আমাকে মনে পড়ে? নিধি হেসে বলে, আসলে ছেলেদের সম্পর্ক ভাঙলে তারা হয়তো কবিতা, গল্প লেখে, এমনকি স্ত্রীকে এক্স এর গল্প শুনিয়ে স্ত্রীকেও বলে তার এক্স এর গল্প শোনাতে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। আমি যদি আমাদের বিয়েতে সুখী থাকতাম, তাহলে হয়তো কোনোদিনও এভাবে তোমার কথা ভাবতামই না। এমন কোনো দিন যায় না যে আমার আর প্রকাশের ঝগড়া হয় না। গৌতম বলে, সেটা তো সব কাপলদের মধ্যেই হয়, আমার আর বান্দানার মাঝেও ঝগড়া হয়। নিধি বলে, সেটা স্বাভাবিক, কিন্তু তুমি কখনো বিয়ের প্রোগ্রামে সবার সামনে তোমার স্ত্রীকে চড় দিয়েছো, অথবা রাস্তা ভর্তি মানুষের সামনে চড় দিয়েছো, অথবা রাত 2টার সময় ঘর থেকে বের করে দিয়েছো? এই সব কিছু প্রকাশ আমার সাথে করেছে। গৌতম অবাক হয়ে বলে, তোমার বাবা মাকে বলনি? নিধি বলে, জানিয়েছি, বহুবার তাদের কাছে গিয়েছি, কিন্তু তারা উল্টা আমাকে বুঝিয়ে আবারও ওই রাক্ষসের কাছেই পাঠিয়ে দিয়েছে। আসলে কি ভয়ানক দুনিয়ায় থাকি আমরা। বাবা মায়েরা যাদের এক হওয়ার কথা তাদেরকে আলাদা করে, যাদের আলাদা হওয়ার কথা তাদের এক করতে চায়। আজব, তাই না? গৌতম মিথ্যা আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নিধি মাথা নাড়িয়ে বলে,
কিছু জিনিস কখনোই ঠিক হয় না। পরের দিন গৌতমের ওয়ার্ক সাইটে একটা মেশিনের সমস্যা হওয়ায় তাকে জরুরি মিটিং করতে মুম্বাই যেতে হয়। তাই সে নিধিকে কল দিয়ে জানায় তার সাথে আজ আর দেখা হবে না, সে মুম্বাই থেকে ফিরে তারপর দেখা করবে। গৌতম মুম্বাইতে গিয়ে কোম্পানির এমডির সাথে মেশিনের সমস্যা নিয়ে মিটিং করে মেশিন ঠিক করার উপায় জেনে আসে। রাতে ডিনার করার সময় নিধিকে ভিডিও কল দিয়ে বলে সে আগামীকালের ট্রেনে ফিরে আসছে। নিধি বলে, বাহ, কাজের সময় কোম্পানি প্লেনের টিকিট দিল আর কাজ শেষ তাই ট্রেনের টিকিট দিল। গৌতম বলে, এটাই তো দুনিয়ার নিয়ম, কাজ শেষ হলে কেউ আর চেনে না। পরের দিন সকালে গৌতম যখন ট্রেনে ছিল তখন নিধি এসে তার ঘুম ভাঙায়। গৌতম তো অবাক হয়ে যায়, কারণ ট্রেন ম্যাঙ্গালোরে পৌঁছাতে এখনো 90 মিনিট বাকি। নিধি বলে, গৌতম, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে, তাই আমারও ধৈর্য হয়নি, তোমাকে দেখার জন্য ট্যাক্সি বুক করে এখানে চলে এসেছি। গৌতম বলে, আমি তো 90 মিনিট পরই ওখানে আসতাম। নিধি বলে, জানি, কিন্তু আমি এখানে আসলে তোমাকে 90 মিনিট আগে দেখতে পাবো, তার জন্যই চলে এলাম। নিধির এমন কথা শুনে গৌতম কান্না করে দেয়। নিধি বলে, সেদিন 8 বছর পর তোমাকে দেখে আমার চোখেও পানি চলে এসেছিল, কিন্তু তুমি তো সরকারি হাসপাতালের নার্সের মতো এসে জিজ্ঞেস করলে কেমন আছো। দুইজনই হো হো করে হেসে দেয়। এরপর আর বাকি 90 মিনিট গল্প করেই কাটিয়ে দেয়। গৌতম ট্রেন থেকে নেমে বলে, দেখো, আমরা তো কয়েকদিনের জন্য এখানে এসেছি, কাজ শেষে আমরা আমাদের জীবনে ফিরে যাব, তাহলে এইসব কেন? পুরনো স্মৃতিকে তাজা করে কি লাভ? নিধি বলে, এখানে যে কয়দিন আছি সে কয়দিন আমি আমার জীবনের কিছু সুন্দর আর আনন্দের অনুভূতি নিয়ে যেতে চাই, বলেই তার হাত বাড়িয়ে দেয়। গৌতমও তার হাত ধরে হাঁটতে থাকে। পরের দিনে গৌতম নিধির জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করে অরুণকে বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দেয়। অরুণ বলে, আমি জীবনে আমার বাচ্চা জন্মদিনে বেলুন ফোলাইনি, আর তুই তোর এক্স এর জন্য আমাকে দিয়ে বেলুন ফোলাচ্ছিস। তখনই নিধি আসলে গৌতম তার চোখ ধরে রাখে। কেকের সামনে আসতেই চোখ ছেড়ে দিলে নিধি অনেক খুশি হয়ে যায়, কারণ প্রকাশ কখনোই তাকে এতটা স্পেশাল ফিল করায়নি। তবে মজার বিষয় কি জানেন, আজ তো নিধির জন্মদিনই না। গৌতম বলে, আমি জানি তোমার জন্মদিন অক্টোবরে, কিন্তু তখন তো আমি তোমার পাশে থাকতে পারবো না, তাই এখনই পালন করলাম। নিধি বলে, বিয়ের পর আমার কোনো জন্মদিনে আমি এত খুশি হইনি, থ্যাংক ইউ। বলার সাথে সাথেই গৌতম তাকে জড়িয়ে ধরে। ঠিক সে সময় প্রকাশ নিধিকে কল দেয়, আর এদিকে বান্দানা গৌতমকে কল দেয়। নিধি বুঝে যায় সে তার সীমা পার করে ফেলেছে, তাই তখনই সেখান থেকে বের হয়ে যায়। এদিকে গৌতম তো নিধিকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, কিন্তু নিধি ইগনোর করছে। গৌতমের কাজ শেষ হয়ে যায়। গৌতম নিধিকে মেসেজ দিয়ে সেদিনের জন্য ক্ষমা চেয়ে বলে সে আজই ফিরে যাচ্ছে, তবে আজ যদি তার সাথে শেষ একবার দেখা না হয় তাহলে সে সত্যি অনেক কষ্ট পাবে। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। গৌতম এখনো নিধির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিধি এসে বলে, আমি আসতে চাইনি, কিন্তু না এসেও থাকতে পারছিলাম না। গৌতম আগের দিনের জন্য সরি বলে নিধি বলে, দোষ দুজনেরই ছিল, তুমি কেন সরি বলছো? গৌতম বলে, সফর যত সুন্দরই হোক না কেন, এটা এক না একদিন শেষ তো হয়েই যাবে। নিধি বলে, এই স্মৃতিগুলো আজীবন আমাদের ঠোঁটের কোনায় হাসি ফোটাবে, ঠিক যেমন কোনো মুসাফির ঘন্টার পর ঘন্টা রোদে হেঁটে গাছের ছায়া পায়, এই স্মৃতিগুলো ঠিক তেমনই। গৌতম বলে, এখানে সবকিছু শেষ, চেন্নাইতেও আমরা কখনোই দেখা করব না, কোনোদিন সামনে পড়ে গেলেও অপরিচিতদের মতো চলে যাব। অপরিচিত শব্দটা শুনেই নিধি কান্না করে দেয়। গৌতম শেষ একবার নিধিকে হাক করে বিদায় জানিয়ে চলে যায়। তখনই নিধির মনের ঝড়ের মতোই বাইরেও জোরে বৃষ্টি নামে। নিধি ট্রেনের দিকে এক পলকে তাকিয়ে থাকে। গৌতমের মন খারাপ দেখে অরুণ বলে, আচ্ছা তুই এটা বল, নিধি এখন তোর জন্য কে? গৌতম বলে, প্রাক্তন প্রেমিকা আর বর্তমানে ভালো বান্ধবী। অরুণ বলে, শোন, প্রাক্তন প্রেমিকা কখনোই বান্ধবী হয় না, সে আজীবন প্রাক্তন প্রেমিকাই থাকে। নিধির চ্যাপ্টার এখানেই শেষ কর, এইসব আবার চেন্নাইতে গিয়ে চালিয়ে যাস না। গৌতম বলে, না, সব এখানেই শেষ, চেন্নাইতে ফিরে আমার সম্পূর্ণ ফোকাস থাকবে আমার পরিবারের উপরে। গৌতম বাসায় ফিরে আসলে আরতি বাবাকে দেখে অনেক খুশি হলেও বান্দানার মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস নেই। সে একটু পর অফিসে যাবে, তাই সে সবার খাবার রেডি করার ব্যস্ত। গৌতম আরতিকে একটা পুতুল দিলে আরতি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু বান্দানাকে শাড়ি দিলে সে বলে, ধন্যবাদ, এখানে রেখে দাও, আমি পরে দেখবো। গৌতমের মনটা বেশ খারাপ হয়ে যায়। বান্দানা যখন আরতিকে মোজা পরাচ্ছে তখন বান্দানাকে বলে, তুমি অফিসে যাও, আমি আজ আরতিকে স্কুলে দিয়ে আসবো। বান্দানা খুশি হয়ে কোনো রকমে হাঁক করে বের হয়ে যায়।
যায়। রাতে বান্দানাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে দেখে গৌতম এক বোতল পানি তার পাশে রেখে যায়। বান্দানা বেশ অবাক হয়, তবে খুশিও হয়। দেখেছেন স্ত্রীকে খুশি করা কতটা সহজ। আসলে গৌতমের সংসারে এটারই অভাব ছিল। তার মনে হতো বান্দানা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু ঘর এবং অফিস সব তাকে একাই সামলাতে হয়। গৌতম এটা কখনোই ভাবেনি। গৌতম যদি বান্দানার সাথে মিলে কাজ করত তাহলে কাজের প্রেশারও কমতো আর বান্দানাও তাকে সময় দিতে পারত। যাই হোক, এভাবেই গৌতম ছোট ছোট বিষয়গুলোতে যত্নশীল হয়ে ওঠে। কখনো বান্দানার কাপড় ইস্ত্রি করে দেয়, কখনো আরতিকে মোজা পরিয়ে দেয়, তো মাঝে মাঝে আরতিকে স্কুলে নিয়ে যায়। এরই মাঝে নিজের শত কষ্ট হলেও নিধির সাথে কাটানো মুহূর্তগুলোর সব ছবি ডিলিট দিয়ে দেয়। বান্দানার সকালে উঠে দেখে গৌতম রান্নাঘরের সব বাসন ধুয়ে গুছিয়ে রেখে গেছে। আরতি গৌতমের ফোনে লক খুলতে বলে দেখা যায় গৌতমের ফোনে আরতির ফিঙ্গারপ্রিন্টও সেভ করা। এভাবে হাসি খুশি আর সুন্দরভাবে তাদের দিন কাটতে থাকে। বান্দানার কাজ থেকে ফিরতে লেট হয়ে গেলে সবাই কি খাবে সেই চিন্তায় তাড়াহুড়া করে বাসায় ফিরে দেখে গৌতম ডোসা বানাচ্ছে। বান্দানা খুশি হলেও কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে তোমার? ট্রিপ থেকে আসার পর থেকেই দেখছি তুমি অনেক বদলে গেছো। আমার অনেক কাজের চাপ কমিয়ে দিচ্ছ, কিন্তু তারপরও হঠাৎ এত বদলে গেলে? গৌতম বলে, আসলে আমরা সব সময় নিজেদেরকে ভালো রাখতে অনেক টাকা কামানোর জন্য ব্যস্ত থাকি, কিন্তু এতটা ক্লান্ত হয়ে যাই যে নিজেদের জন্যই সময় থাকে না। দিন শেষে সব যান্ত্রিক হয়ে যায়। তাই আমি সেই মানুষটা হতে চাই যেমনটা আমি ছিলাম, সব সময় হাসি খুশি। তোমার চোখে তাকালে যেন ভালোবাসি কথাটা বলতে পারি। বান্দানা অনেক খুশি হয়ে গৌতমকে জড়িয়ে বলে, তোমাকেও আমি অনেক ভালোবাসি। এদিকে নিধিও বেশ খুশি মনেই বাসায় ফিরেছে। হয়তো তার স্বামী সব রাগ ভুলে তাকে মিস করছে, কিন্তু বাসায় ঢুকে দেখে আশেপাশে সব এলোমেলো। প্রকাশ বলে, তুমি আগে বলবে না আজ আসছো? নিধি বলে, বললেও বা কি হতো, তুমি তো 3 সপ্তাহে প্রত্যেকবারে আমার উপরে চিৎকার করার জন্যই কল দিয়েছিলে, তাহলে এখন এত ভালোবাসা কেন? প্রকাশ বলে, কোনো ভালোবাসা না, আগে জানলে খাবারটার অর্ডার করতাম না। এই কথা শুনে নিধির অনেক রাগ হয়ে যায়। নিধি বলে, বিয়ে না করে একটা শেফ রাখতে পারতে। প্রকাশ বলে, সেটাই তো ভালো হতো। এই তো তোমার সমস্যা তাই না? ডাইনি কোথাকার, আমার জীবনের কলঙ্ক একটা। নিধি বলে, কি বললে? প্রকাশ এবার প্রচুর রেগে না খেয়েই বাসা থেকে বের হয়ে যায়। অফিসের কলিগ নিধির মন খারাপ দেখে জিজ্ঞেস করে, আবারও ঝগড়া হয়েছে? নিধি বলে, আমাদের এমন ঝগড়াটাই স্বাভাবিক। রাতে প্রকাশ বাসায় ফিরে নিধিকে অফিসের কাজের বিষয়ে ফোনে কথা বলতে দেখে টেবিলে খাবার দেখতে গেলে দেখে সেখানে কিছুই নেই। এবার তো রেগে রান্নাঘর থেকে চুলা এনে ডাইনিং টেবিলে রেখে সিলিন্ডার এনে সেট করে রান্না করতে বলে। এদিকে নিধি খুব বিব্রত হচ্ছিল, কারণ ফোনের অপর পাশে তার বস সব শুনছে। এভাবে প্রতিদিন প্রকাশ নিধিকে ছোট করার একটা সুযোগও হাতছাড়া করে না। এদিকে গৌতম তার পরিবারের সাথে বেশ হাসি খুশি আর খুনসুটিতে সময় পার করছে। একদিন প্রকাশ আর নিধি প্রকাশের অফিস পার্টিতে আসলে প্রকাশ নিধিকে তার বসের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রকাশের বস কথায় কথায় জানতে পারে নিধি যে কোম্পানিতে কাজ করে তারই এক বন্ধুও সেই কোম্পানিতে আছে। এভাবে তারা অনেকক্ষণ হেসে হেসে গল্প করলে প্রকাশের এই বিষয়টা একদমই ভালো লাগে না। প্রকাশের বস তো মজা করে বলেই বসে, তোমার স্ত্রী তো অনেক স্মার্ট, তোমাকে বাদ দিয়ে ওকেই হায়ার করতে হবে, বলেই হাসতে হাসতে চলে যায়। প্রকাশ রাগে কটমট করতে করতে বাসায় আসে। বাসায় ঢুকেই নিধিকে বলে, তুই আমার থেকে নিজেকে বেশি যোগ্য মনে করিস? নিধিও আজ অনেক উল্টাপাল্টা সরিয়ে দেয়। এদিকে বাইরে লোকজন আছে বুঝতে পেরে টিভি অন করে সাউন্ড বাড়িয়ে দেয় যেন কেউ তাদের ঝগড়া শুনতে না পারে, কিন্তু প্রকাশ ঘুষি দিয়ে টিভি ভেঙে ফেলে। নিধির গলা চেপে ধরে বলে, দেশের আইন আমাকে একটা খুন করার সাজা মাফ করে দিলে আমি তোকেই খুন করতাম। নিধি এটা শুনে শকড হয়ে যায়। সে ধাক্কা দিয়ে প্রকাশকে সরিয়ে দিলে প্রকাশ এসেই নিধিকে দেয়ালের সাথে চেপে মুখে আর পেটে ঘুষি মারে। নিধি ব্যথায় কাকিয়ে ওঠে। এতেও প্রকাশের শান্তি হয় না। এবার সে নিধির পেটে জোরে জোরে লাথি দিয়ে বের হয়ে যায়। প্রকাশ বাসায় ফিরে দেখে নিধি তার জামা কাপড় নিয়ে চলে গেছে। এমন মানুষের সাথে সংসার করা আর নিজের মৃত্যু নিজেই ডেকে আনা একই কথা। তাই নিধি চলে গিয়ে ভালোই করেছে। গৌতমের অফিসের ক্লার্ক জানায় কেউ তার সাথে দেখা করতে এসেছে। গৌতম বের হয়ে নিধিকে দেখে হতবাক হয়ে যায়। নিধি বলে, আমি তো কথা দিয়েছিলাম কোনোদিনই দেখা করব না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসতে হলো, বলেই তার সানগ্লাস খুলে দেখায় যে প্রকাশ তার সাথে কি অমানবিক আচরণ করেছে। গৌতম তাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে তখনই নিধি কান্না করতে করতে গৌতমকে জড়িয়ে ধরে। গৌতম বলে, এখন কি করবে? নিধি বলে, আমার সহ্যের সীমা পার হয়ে গেছে, আমি সব ছেড়ে আমার কলিগের সাথে হোস্টেলে উঠেছি। গৌতমের জরুরি মিটিং থাকায় তারা ছাদ থেকে লিফটে করে নামে। গৌতম বলে, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, নিজের খেয়াল রেখো, বলে লিফট থেকে বের হলে নিধি বলে, গৌতম তুমি এখন আমার একমাত্র আশ্রয়। রাতে নিধির বাবা মা নিধিকে বোঝাতে আসে। বাবা
বলে এরপর আর এমন করবে না। মা বলে এটুকের জন্য কেউ সংসার ছাড়ে? নিধি রেগে বলে বিগত কয়েক বছর এসবে শুনছি, তোমরা কি চাও ওর কাছে মার খেয়ে আমি মরে যাই? এই জন্যই তোমাদের কাছে যাইনি, আমাকে আমার মতো থাকতে দাও। তখনই প্রকাশ গাড়ি থেকে নেমে নিধিকে মারতে আসলে নিধির বাবা প্রকাশকে থামিয়ে বলে তুমি শান্ত হও, কিন্তু কোনো প্রতিবাদ করে না। নিধি বলে কেমন বাবা তুমি, তোমার সামনেই তোমার মেয়েকে মারতে আসছে আর তুমি তার সামনেই হাত পাচ্ছ? প্রকাশ বলে তোর সাহস মেলা বেড়ে গেছে বলেই চর মারতে গেলে নিধি তার হাত ধরে প্রকাশের গালে কষে এক চর বসিয়ে দেয়। এমন মানুষকে এমন একটা চর খেতে দেখলে শান্তিই লাগে, তাই না? প্রকাশ আশেপাশে তাকিয়ে লজ্জায় আর অপমানে চলে যায়। আর নিধির বাবা মা যেখানে মেয়েকে সাপোর্ট করবে তা না, উল্টা নিধিকে দোষ দিয়েই চলে যায়। আজব তাই না? যে বাবা মাকে খুশি করতে গৌতমকে ছেড়ে এই অমানুষকে বিয়ে করলো, সেই বাবা মাকে এত বছর প্রকাশের অত্যাচার সহ্য করেও খুশি করতে পারলো না। পরের দিন সকালে নিধি গৌতমকে কল দেয়। গৌতম জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে? নিধি বলে না না, এমনি কল দিয়েছি। তখন মিটিং থাকায় গৌতম মিটিং এ যাবে বলে কলটা কেটে দেয়। এদিকে নিধি গৌতমকে কল দিতেই থাকে। গৌতম অরুণকে বিষয়টা জানালে অরুণ বলে দেখ নিধি এখন মানসিকভাবে বিপর্যস্ত, খবরদার ওর সাথে বেশি কথা বলবি না, কারণ এখন ওর বিশ্বাস করার জন্য কাউকে দরকার, তুই কিন্তু মহা ফাঁসা ফেসে যাবি। গৌতম নিধিকে কল দিয়ে রাগ করে যে সে কেন তাকে বারবার কল করছে। নিধি বলে গৌতমের সাথে কথা না বললে তার নিজেকে পাগল মনে হচ্ছে। এরপর থেকে নিধি সারা দিন কল দিতেই থাকে। গৌতম বাসায় ফিরলেও কল দিতেই থাকে। কল না রিসিভ করলে মেসেজ করে বলে গৌতম কল কেন রিসিভ করছো না? পাশের বাঁধা থাকায় গৌতম তো ভয়ে নিধির নম্বরই ব্লক করে দেয়। পরের দিনে গৌতম যখন পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখনই নিধি অপরিচিত নম্বর থেকে গৌতমকে মেসেজ দেয় যে তুমি আমাকে ব্লক কেন করেছো। গৌতম সেদিকে খেয়াল না করে আবারও খাওয়া শুরু করে। নিধি আবারও মেসেজ দিয়ে বলে খাবার কেমন লাগছে? গৌতম আশেপাশে তাকালেই দেখে দূরে এক কোনায় নিধি তার দিকেই তাকিয়ে আছে। নিধি শয়তানি একটা হাসি দিয়ে টেবিল ছেড়ে গৌতমের দিকে এগিয়ে আসে। স্ত্রী আর মেয়ের সামনে এমন পরিস্থিতি দেখে গৌতম প্রচন্ড ঘাবড়ে যায়, কিন্তু নিধি গৌতমের কাছাকাছি এসেও রেস্টুরেন্ট থেকে চলে যায়। কিছুক্ষণ পর গৌতম নিধির সাথে দেখা করে জিজ্ঞেস করে এসব কি নিধি? নিধি বলে আমিও তো সেটাই বলছি, তুমি এসব কেন করছো? আমাকে এড়িয়ে যাচ্ছ, আমার নম্বরও ব্লক করে দিচ্ছ। গৌতম বলে দেখো তুমি এখন স্ট্রেসে আছো, তাই কিছু সময়ের জন্য তোমার হয়তো আমাকে ভালো লাগবে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো বিবাহিত, আমার সংসার আছে। আমি যখন বাসায় থাকি তখন মেসেজ দিচ্ছ, আমাকে ফলো করে রেস্টুরেন্টে যাচ্ছ, এসব কি? নিধি বলে গৌতম ম্যাঙ্গালোরে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমি ভুলতে পারছি না। সকালে ঘুম ভাঙলে সবার আগে তোমার কথাই মনে পড়ে, তোমাকে এক নজর দেখার জন্য ছুটে আসি। আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আমি পাগল হয়ে যাব। গৌতমের হাতটা ধরে বলে গৌতম তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ বোঝার চেষ্টা করো। গৌতম হাতটা ছাড়িয়ে বলে আমার একটা পরিবার আছে। নিধি উল্টা বলে পরিবার পরিবার করে আমরা মিথ্যার সাথে বসবাস করছি, আমি এই মিথ্যার দেওয়াল ভেঙে ফেলে তোমাকে মুক্ত করে আনবো। তুমি বান্দানাকে ছেড়ে দাও, চলো আমরা নতুন জীবন শুরু করি। গৌতম রেগে বলে তোমার মাথা ঠিক আছে? তোমাকে আমার ভালো লাগে তার মানে এই না যে আমি বান্দানাকে ছেড়ে দিব, আমাদের একটা মেয়েও আছে। নিধি কান্না করতে করতে বলে তাহলে তুমি আমাকে ছাড়াই ভালো থাকতে পারবে তাই তো? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। গৌতম সান্ত্বনা দিতে হাত ধরলেই নিধি বলে ম্যাঙ্গালোরে তোমার জন্য সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিনই সেই স্মৃতি ভুলতে পারবো না। গৌতম জানায় দেখো আমাদের মাঝে যা ছিল সব শেষ, তুমি আর আমার জীবনে কোনো জায়গা পাবে না, দয়া করে আমার সাথে আর যোগাযোগ করবে না বলেই গৌতম চলে যায়। পরের দিন সকালে গৌতম বেলকনিতে দাঁড়ালে দেখে নিধি তার বাসার আসবাবপত্র নিয়ে নিচে এসেছে। গৌতম অরুণকে কল দিয়ে বলে নিধি আমাদের এলাকাতে ঘর ভাড়া নিয়েছে। অরুণ এবার ঘাবড়ে বলে এবার তো একমাত্র উপরওয়ালাই তোকে বাঁচাতে পারবে। গৌতম বলে আচ্ছা পরে কল করছি। অরুণ বলে দেখ ভাই আমার জীবনে মেলা সমস্যা আছে, কল করে আর বিরক্ত করিস না। সকালে নাস্তা করতে বসলে গৌতমের চোখে আলো ছটা লাগে। গৌতম সামনের বাসার বেলকনিতে তাকালেই দেখে নিধি দাঁড়িয়ে আছে, তার মানে নিধি গৌতমের সামনের ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছে। অফিসে যাওয়ার সময় গৌতম নিধির ফ্ল্যাটে গিয়ে কলিং বেল দিতেই নিধি বলে গৌতম দরজা খোলা আছে, ভেতরে আসো। ভেতরে আসে নিধি বলে আমার জন্য তোমার অনেক চিন্তা তাই না, আমাকে দেখেই চলে এসেছো। গৌতম রেগে বলে তুমি কি পাগল হয়ে গেছো, এখানে কেন এসেছো? নিধি খুবই শান্ত গলায় বলে আসলে হোস্টেলে থাকতে সমস্যা হচ্ছিল তাই এখানে শিফট হলাম, তুমি আমার সাথে যোগাযোগ রাখতে চাও না, আমি এই বাসা থেকে তোমাকে মাঝে মাঝে দূর থেকে দেখতে তো পাবো। তখনই দরজায় বেল বাজলে দরজায় কারো গলা শুনলে গৌতম বুঝতে পারে এটা তাদেরই বাসার মেইড শান্তি। শান্তি ভেতরে আসলে গৌতম আলমারির পেছনে লুকিয়ে পড়ে আর তারপরই সুযোগ বুঝে পালিয়ে যায়। অফিসের সামনে চা পান করতে করতে অরুণ গৌতমকে বলে দেখ বিষয়টা আমাদের সাবধানে সামলাতে
কাটাতে হবে, আর ততদিন তুই নিধিকে অ্যাভয়েড করবি। অফিস থেকে ফেরার সময় গৌতম গাড়ির কাছে আসলে দেখে গাড়ির কাছে একটা নোট, সেখানে লেখা খুব তাড়াতাড়ি আমরা এক হয়ে যাব। অপরদিকে নিধিকে তার উকিল বলে প্রকাশকে নোটিশ পাঠিয়ে দিয়েছে, সে মিউচুয়াল ডিভোর্সে রাজি হলে তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু এদিকে নিধি প্রতিদিনই গৌতমকে নানাভাবে বিরক্ত করতে থাকে। কখনো মেয়েকে নিয়ে পার্কে খেলার সময় চলে আসে, তো কখনো গৌতমের স্ত্রী আর মেয়ের সাথে গল্প শুরু করে দেয়। গৌতম বিরক্ত হয়ে তার বাসার বেলকনিতে পর্দা টাঙিয়ে দেয়। রাতে গৌতম ভান্দানাকে বলে এই অ্যাপার্টমেন্টের বাচ্চাদের সাথে আরতির প্রায় ঝগড়া হয়, তাই ভাবছিলাম এই বাসাটা চেঞ্জ করব। ভান্দানা বলে আমার অফিস, তোমার অফিস, আরতির স্কুল সবকিছু এই বাসা থেকে কাছে, আর সব বাসাতেই তো সমস্যা থাকেই। নিধিকে তার উকিল কল করে বলে প্রকাশ ডিভোর্সের জন্য রাজি হয়েছে। খবরটা শুনে নিধি অনেক খুশি হয়ে যায়। রাতে গৌতম বাসায় ফিরলে তার ফোনে একটা কল আসে। ফোনে কথা বলার সময় দরজায় বেল বাজলেই সে দরজা খুলে ভেতরে চলে আসে। গৌতম ভেবেছে ভান্দানা এসেছে। নিধি ভেতরে ঢুকেই টেবিলে একটা কেক রাখে। গৌতম পেছনে ফিরে নিধিকে দেখে বলে তুমি এখানে কি করছো? এখনই ভান্দানা চলে আসবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। নিধি বলে আজকে আরতির নাচের ক্লাস আছে, রাত 8টার আগে ওরা বাসায় ফিরবে না। তুমি আজকে দিনটা ভুলে গেছো তাই না? গৌতম জিজ্ঞেস করলে নিধি বলে আজ আমার জন্মদিন। গৌতম তাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে বাসা থেকে যেতে বলে। তখনই ভান্দানা আর আরতি বাসায় ফিরে কলিং বেল বাজায়। গৌতম তাড়াতাড়ি নিধিকে বেলকনিতে এনে সেখানে বসে থাকতে বলে। ভান্দানা তার চাবি দিয়ে ভেতরে আসলে গৌতম বলে এত জলদি চলে আসলে? তখনই আরতি টেবিলে রাখা কেকের বাক্সটা খুললে গৌতম ভীষণ ভয় পেয়ে যায়। বাক্স খুলে দেখা যায় সেখানে কারোর নাম লেখা নেই। গৌতম এবার স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে কেমন লাগলো সারপ্রাইজ? নিধি বেলকনিতেই বসে থাকে। আরতি আর ভান্দানা ঘুমিয়ে গেলে গৌতম বেলকনিতে আসে। নিধি সেখান থেকে বের হয়ে দেখে তার কেকটা সবাই খেয়ে ফেলেছে। নিধি বেশ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গৌতম আর নিধিকে দেখতে না পেয়ে নিধিকে খোঁজার অনেক চেষ্টার পরও নিধির কোনো খোঁজ পায় না। বিষয়টা নিয়ে গৌতমও বেশ কষ্ট পায়। আর যাই হোক, সে এভাবে নিধিকে ছোট করতে চায়নি। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ভান্দানা গৌতমকে বলে বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি অন্য মনস্ক, কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু গৌতম কিছু হয়নি বলে বিষয়টা এড়িয়ে যায়। একদিন অফিস শেষে গৌতম গাড়িতে ওঠার সময় একটা নোট পায়। নোটটা পড়ে সে একটা মুচকি হাসি দেয়। সন্ধ্যার সময় গৌতম নদীর পাড়ে গিয়ে দেখে নিধি বসে আছে। গৌতম নিধির পাশে বসলে নিধি বলে আমি হারিয়ে গেলে খুঁজছিলে নাকি মুক্তি পেয়ে খুশি হয়ে গিয়েছিলে? গৌতম বলে দুটোই করছিলাম। নিধি বলে মনে আছে গৌতম, প্রতিদিন সকালে কফি পান করার সময় যেন তোমার কথাই মনে হয়, তাই একটা কফির মগ দিয়েছিলে। নিধি ব্যাগ থেকে সেই মগ বের করলে গৌতম বলে তুমি এখন ওটা রেখে দিয়েছো, আবার সোনা দিয়ে জোড়াও দিয়েছো। নিধি বলে হ্যাঁ, এটা জাপানি সংস্কৃতি, কোনো কিছু ভেঙে গেলে তারা সুপার গ্লুর সাথে কিছুটা সোনা মিশিয়ে ভাঙা জিনিসটা জোড়া লাগায় যেন সেটা আরো দামি হয়ে যায়। প্রথম বেতন পাওয়ার পর আমিও তাই করেছি, কারণ এটা আমার কাছে অনেক দামি। নিজের ইচ্ছা মতো মগটা জোড়া লাগাতে পারলেও আমাদের সম্পর্কটা আর জোড়া লাগবে না, তাই না? বলেই কান্না শুরু করে দেয়। গৌতম চোখের পানি মুছে দিতেই নিধি তার কাঁধে মাথা রাখে। গৌতম বাসায় ফিরলে ভান্দানাকে দেখা যায় গৌতম ম্যাঙ্গালোর থেকে ফেরার পর যেই শাড়িটা গিফট দিয়েছিল সেটা পরেই সেজে গুজে দাঁড়িয়ে আছে, যদিও গৌতম সেটা লক্ষ্য করে না। গৌতম ওয়াশরুমে গেলে ভান্দানা আয়নার সামনে প্র্যাকটিস করতে থাকে যে কিভাবে গৌতমকে খুশির খবরটা দিবে। কিন্তু গৌতম ওয়াশরুম থেকে বের হয়ে ভান্দানার পাশ কাটিয়ে চলে গেলেই ভান্দানা আর কিছুই বলে না। গৌতম টিভি দেখতে বসলে ভান্দানা বলে তোমার কাছে কি 1 মিনিট সময় হবে? গৌতম সেদিকে না তাকিয়ে বলে বলো কি বলবে। ভান্দানার প্রচন্ড রাগ হয়ে ঘরে চলে যায়। তারপর ফিরে এসে প্রেগনেন্সি কিটটা গৌতমের দিকে ছুঁড়ে মারে। গৌতম দেখে রেজাল্ট পজিটিভ। গৌতম ভান্দানার কাছে গিয়ে ক্ষমা চাইলে ভান্দানা কান্না করতে করতে বলে আমি তোমাকে বারবার খুশির খবরটা দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমাকে আজকাল পাত্তাই দিচ্ছ না। গৌতম বলে কয়েকদিন থেকে অফিসের কাজ নিয়ে অনেক প্রেসারে আছি, তাই এমন হচ্ছে। আচ্ছা আরতি ছোট ভাই চাই নাকি বোন? ভান্দানা বলে ছোট ভাই, বলেই গৌতমকে জড়িয়ে ধরে। রাতে ঘুমানোর সময় গৌতম আরতিকে তুলে খাটের সাইডে শুয়ে দেয়। তারপর ভান্দানাকে কাছে টেনে মাথাটা তার বুকে তুলে নেয়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন এমন থাকলে কি বা ক্ষতি হয়? কি দরকার মাঝখানে তৃতীয় জনকে আনার? পরের দিন সকালে নিধি বেলকনিতে দাঁড়িয়ে চা পান করছিল। গৌতম বেলকনিতে আসলে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু গৌতম বেলকনির দরজা আটকে পর্দা টেনে দেয়। গৌতম অফিসের জন্য বের হলে নিধি গাড়ির সামনে এসে বলে গৌতম তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে কথা বলতে চাও না তাই না? গৌতম নিধিকে অ্যাভয়েড করে গাড়ি রিভার্সে নিয়ে অফিসে চলে যায়। রাতে ঘুমানোর সময় নিধি বারবার গৌতমকে কল করলে ভান্দানা বিরক্ত হলে গৌতম বলে অরুণ কল করেছে। গৌতম কল রিসিভ না করলে নিধি মেসেজ দেয় এখনই ছাদে আসো, নয়তো আমি তোমার বাসায় আসছি। উপায় না দেখে গৌতম ছাদে গিয়ে দেখে নিধি ছাদের পাশেই দাঁড়িয়ে আছে। নিধি বলে ভয় পেও না, আমি লাফ দিব না। নিধি এগিয়ে এসে বলে আমি অনেক মানসিক সমস্যায় আছি আর তোমার মনটাও ভালো না, চলো আমরা
আমরা দূরে কোথাও ঘুরে আসি। গৌতম বলে এসব ভুলে যাও, এসব আর সম্ভব না। নিধি রেগে বলে ভুলে যদি যেতেই হয় তাহলে বান্দানাকে ভুলে যাও। গৌতম বলে হ্যাঁ, বান্দানাকে গিয়ে সব বলে দিই। নিধি বলে হ্যাঁ বলে দাও, তুমি না পারলে বলো, আমি বলছি। শুক্রবার রাতে আমরা ট্যুরে যাব, রেডি থেকো বলে নিধি চলে যায়। গৌতম ফিরে এসে শুয়ে পড়লে বান্দানা ঠিকই কিছু একটা আজ করে। পরেরদিন সকালে গৌতম ওয়াশরুমে গেলে বান্দানা গৌতমের ফোনটা হাতে নেয়, কিন্তু লক খুলতে গেলে দেখে গৌতম তার লক কোড বদলে দিয়েছে। অফিসে যাওয়ার পথে বান্দানা অরুণকে কল দিয়ে বলে গতকাল এত রাতে কল দিলে কোনো সমস্যা? অরুণ বলে কই না তো, আমি তো কল দিইনি। বান্দানা ভাবে কে কল দিয়েছিল যে গৌতম আমার থেকে সব লুকিয়ে গেল। অফিসে অরুণ গৌতমকে বলে দেখ, এইসব থেকে বের হওয়ার একমাত্র উপায় বান্দানাকে সব সত্য বলে দে। গৌতম জানায় বান্দানা এখন প্রেগনেন্ট, এই সময় ওকে এসব বলাটা ঠিক হবে না। গৌতম আসলে নিজেই নিজের দোষে ফেসে গেছে। প্রথমে যদি বান্দানাকে সব বলে দিত তাহলে হয়তো এসব ঝামেলা হতোই না। বিকালে মাঠে খেলার সময় কিছু বাচ্চা আরতিকে বাড়ছিল। নিধি সেসব দেখে এগিয়ে গেলে বাচ্চাগুলো পালিয়ে যায়। নিধি বলে তুমি ওই পচা বাচ্চাদের সাথে খেলো কেন? আরতি জানায় আমি আর ওই পচা বাচ্চাদের সাথে খেলবো না, কিছুদিন পরেই আমার ছোট ভাই আসবে, তখন শুধুমাত্র তাকে নিয়ে খেলবো। এই কথা শুনে নিধি বাসায় চলে আসে, রাগে আর কষ্টে সবকিছু ছুঁড়ে মারে। পরেরদিন সকালে গৌতম আর বান্দানা অফিসে যাওয়ার জন্য বের হলে নিধি তাদেরকে দেখছিল। গৌতম বান্দানার পেটের বাচ্চাকে চুমু দিলে সেটা দেখে নিধির রাগে গা চলে যায়। রাগে সে চোখ বন্ধ করে ফুঁসতে থাকে। বান্দানা আরতিকে নামিয়ে দিয়ে দোকানে গিয়ে একটা সিম কেনে। সিমটা ফোনে দিয়ে গৌতমকে মেসেজ দেয় আমি নম্বর বদলে দিয়েছি, আজ রাতে কি আগের দিনের জায়গায় দেখা করতে পারবে? টেক্সট দিয়ে বান্দানা মনে মনে বলে প্লিজ গৌতম এটাই রিপ্লাই দিও যে কে আপনি, আর যদি অন্য কোনো রিপ্লাই দাও তাহলে আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। কিন্তু গৌতম রিপ্লাই দেয় না, আমি দেখা করতে পারবো না। বান্দানার রাগে ফোনটা ছুঁড়ে ফেলে। অপরদিকে নিধি গাড়ি নিয়ে গৌতমকে ফলো করতে করতে তার পথ আগলে দাঁড়ায়। নিধি এসে গৌতমের কলার ধরে বলে আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি আর তুমি পরিবারে নতুন সদস্য আনছো। ম্যাঙ্গালোরে তোমাকে দেখার পর থেকে আমি প্রকাশকে সহ্য করতে পারতাম না। আমি ভেবেছিলাম বান্দানার জন্য তোমারও তেমনই অনুভূতি হচ্ছে। গৌতম বলে আমি তো এমন কখনোই ভাবিনি, কখনো বলেছি আমি তোমার সাথে ঘর করতে চাই? তুমি কেন সবকিছু নিজে নিজেই কল্পনা করে বসে আছো? নিধি বলে একটা সত্য কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? গৌতম বলে তোমাকে ভালোবেসে কোনোদিনও আমার আফসোস হয়নি, কিন্তু আজ মনে হচ্ছে তোমার মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। জানি না কি পাপ করেছিলাম যার সাজা হিসাবে তোমাকে ভালোবেসেছিলাম। তোমার জন্য প্রকাশই ঠিক ছিল। এসব শুনে নিধি অবাক হয়ে তাকিয়ে থাকে। নিধি বলে আমি আর কোনো দিনও তোমাকে বিরক্ত করব না বলেই রাস্তার দিকে হাঁটা দেয়। একটা গাড়ি আসলে গৌতম টান দিয়ে নিধিকে সাইডে নিয়ে আসে। গৌতম তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে এভাবে বলতে চাইনি। সাথে সাথে নিধি গৌতমকে জড়িয়ে ধরে। তখনই রাস্তার অপর পাশে একটা গাড়ি এসে থামে। জানালার কাছ নামিয়ে বান্দানা গৌতম আর নিধির দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে থাকে। গৌতমের চোখ বান্দানার দিকে যেতেই সে নিধিকে ঠেলে সরিয়ে দেয়। গৌতম দৌড়ে সেদিকে যেতেই বান্দানা গাড়ি নিয়ে চলে যায়। বাসায় এসে দেখে বান্দানা ব্যাগ গোছাচ্ছে। গৌতম বলে একবার আমার কথা তো শোনো। বান্দানা মুখে আঙ্গুল দিয়ে ইশারায় গৌতমকে বলে একদম চুপ, অনেক হয়েছে। বান্দানা বাসা থেকে বের হতে গেলে গৌতম বলে তুমি যা ভাবছো এমন কিছুই না। কলেজ জীবনে নিধির সাথে আমার সম্পর্ক ছিল। গত মাসে আমি অফিসের কাজে ম্যাঙ্গালোরে গেলে সেখানে ওর সাথে দেখা হয়। এখন সে যদি তার স্বামীকে ছেড়ে এই অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে তাহলে আমি কি করতে পারি? বান্দানা কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। গৌতমও বান্দানাদের বাসায় আসে। দরজা ধাক্কাতে থাকলেও বান্দানা দরজা খোলে না। গৌতম আরতিকে ডাকলে আরতি দৌড়ে বাবার কাছে আসে। আরতি বলে মা, বাবাকে ভেতরে আসতে দিচ্ছ না কেন? বান্দানা বলে তুমি ভেতরে যাও। ছোট্ট এই বাচ্চাটাও বুঝে যায় বাবা মায়ের মাঝে কোনো সমস্যা হয়েছে। আরতি দৌড়ে বাসার পেছনে দরজায় গিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকে। এসব দেখে বান্দানার মা বলে দরজাটা খুলে একবার তো শুনবি যে ও কি বলে। বান্দানা দরজা খুলে দিলে গৌতম বলে নিধির সাথে যখন ম্যাঙ্গালোরেতে প্রথম দেখা হয়েছিল তখনই তোমাকে আমার সব বলা উচিত ছিল, আর তোমাকে না বলাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। বান্দানা বলে যে কাজটা তুমি আমার থেকে লুকাতে বাধ্য হয়েছো সেটা অবশ্যই ভুল। গৌতম ক্ষমা চাইলে বান্দানা বলে তোমার যা ইচ্ছা তাই করবে নাকি? প্রথমে ভুল করবে তারপর ক্ষমা চাইবে? যদি এমনটা আমি করতাম, তোমার মতো আমার এক্সকে রাস্তার মাঝখানে জড়িয়ে ধরতাম, তাহলে তুমি কি করতে? তুমি কিভাবে পারলে অন্য কাউকে জড়িয়ে ধরতে? এটা ভাবলেও তো আমার ঘৃণা হচ্ছে। আরতি বাবার কাছে আসলে বান্দানা আরতির হাত টেনে বলে আমার আর কিছুই বলার নেই, আমাদের মাঝে যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। এরপর থেকে গৌতম বান্দানাকে বারবার কল দেয় কিন্তু সে রিসিভ করে না। বান্দানা ডক্টরের কাছে তার বেবির রুটিন চেক আপের জন্য আসে। তার চোখ থেকে পানি বেয়ে পড়ে। এসব
এসব না হলে গৌতম আজ তার পাশেই থাকতো। নিধি বাসার বেলকনি থেকে তাকিয়ে দেখে গৌতমের বাসার বেলকনির দরজা আজও বন্ধ। বান্দানার মা বলে গৌতম ভুল করেছে, কিন্তু আরতি খুশির কথা ভেবে হলেও তোর ওকে মাফ করা উচিত। সামনে আরো একটা বেবি আসছে। বান্দানা বলে আমরা এ বাসায় থাকলে যদি তোমার সমস্যা হয় তাহলে বলে দাও, আমরা নতুন বাসা খুঁজে নিব। পরের দিন আরতি নিউজ পেপারের সাথে আইসক্রিম বিজ্ঞাপনের একটা কাগজ পায়। আরতি লুকিয়ে সেটা তার কাছেই রেখে দেয়। স্কুলে আসলে তার এক বন্ধুকে বলে আমি আজ লুকিয়ে বাবার সাথে দেখা করতে যাব। এই আইসক্রিমের দোকানের সামনেই বাবার অফিস। স্কুল ছুটির পরে আরতি বান্দানাকে লুকিয়ে বাবার সাথে দেখা করতে চায়। সে একটা বেবি ট্যাক্সি ড্রাইভারকে সেই কাগজটা দেখিয়ে বলে সেখানে নিয়ে যেতে। বান্দানা স্কুলের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তার মাকে কল দিয়ে জিজ্ঞেস করে আরতি বাসায় ফিরেছে কিনা। মা জানায় আরতি এখনো ফেরেনি। টিচার বলে শেষ ক্লাসের সময়ও আরতিকে সে দেখেছে। আপনি একবার ভেবে দেখেন আরতি কোথায় কোথায় যেতে পারে। বান্দানা গৌতমকে কল দিয়ে বলে আরতি কি ওখানে গেছে। গৌতম না বলে বান্দানা বলে স্কুল ছুটি 30 মিনিট হয়ে গেল, আরতির কোনো খোঁজ পাচ্ছি না, আমার খুব ভয় করছে, আমি এখনই থানায় যাচ্ছি। অপরদিকে আরতি সে আইসক্রিমের দোকানের সামনে গিয়ে বাবার অফিস চিনতে পারছে না। এরপর সে রাস্তায় রাস্তায় ঘুরে বাবার অফিস খুঁজতে শুরু করে। থানায় গিয়ে বান্দানা ইন্সপেক্টরকে বলে আমি সব জায়গায় খুঁজেছি, সে কোথাও নেই। ইন্সপেক্টর বলে আপনাদের পরিবারে কোনো শত্রু আছে। বান্দানা বলে হ্যাঁ। ইন্সপেক্টর বান্দানার সন্দেহ লোককে কল দিয়ে নম্বর বন্ধ পেলে ইন্সপেক্টর বলে চলে তার বাসায় গিয়ে দেখি। ইন্সপেক্টর বান্দানাকে নিয়ে নিধির বাসায় আসে। নিধি দরজা খুলতেই বান্দানা ভেতরে যায়। নিধি জিজ্ঞেস করে কি হয়েছে। ইন্সপেক্টর বলে তার মেয়ে হারিয়ে গেছে, উনি আপনাকেই সন্দেহ করছে। নিধি বলে স্যার এসব কি বলছেন। লেডি কনস্টেবল রেগে বলে সময় থাকতে সব স্বীকার করে নে, নয়তো স্বীকার করানোর জন্য আমাদের অন্য উপায়ও জানা আছে। নিধি রেগে গেলে লেডি কনস্টেবল নিধিকে জোরে একটা চড় মারে। ঠিক তখনই সেখানে গৌতম এসে বলে এসব কি করছেন। লেডি কনস্টেবল বলে স্যার আপনি কি চেনেন না, এই মেয়ে তার স্বামীকে ছেড়ে দিয়ে এখন আপনার পিছনে ঘুরছে। গৌতম বলে আমি জানি ও এমন কাজ করেনি। ইন্সপেক্টর জিজ্ঞেস করে আপনি এত শিওর হচ্ছেন কিভাবে। গৌতম বলে আমি ওকে ভালোবাসতাম, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, আমার চাইতে ওকে কেউ ভালো করে চেনে না। এতে অবাক হয়ে গৌতমের মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই কেউ একজন কল দিয়ে ইন্সপেক্টরকে বলে স্কুল ড্রেস পরা একটা মেয়েকে অটো ড্রাইভার আইসক্রিমের দোকানের সামনে নামিয়ে দিয়েছে। ইন্সপেক্টর সবাইকে নিয়ে আইসক্রিমের দোকানে সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় আরতি আইসক্রিম নিয়ে সেখান থেকে চলে গেছে। সবাই বেরিয়ে পড়ে আরতিকে খুঁজতে। হঠাৎ নিধি দেখতে পায় আরতি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। নিধি আরতির কাছে গিয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে। আরতি বলে বাবার অফিসে গিয়েছিলাম। নিধি বলে বাবাকে একটা কল দিতে। আরতি বলে আমি শুধুমাত্র মায়ের নম্বরই জানি, আমি মাকে কল দিলে মা আমাকে বাসায় নিয়ে যেত। আন্টি বাবা আর মা আলাদা হয়ে গেছে কেন তুমি বলতে পারবে। আমার সব বন্ধুদের বাবা মা তো একসাথেই থাকে। আরতির কথা শুনে নিধির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। নিধি বলে এরপর থেকে সবাই একসাথেই থাকবে বলে আরতির হাতে হাত রেখে কথা দেয়। তখনই সেখানে গৌতম আর বান্দানা চলে আসে। সবাইকে একসাথে দেখে নিধির মনটাও অনেক খুশি হয়ে যায়। গল্প চলে আসে রেল স্টেশনে। নিধি এই শহর ছেড়ে চলে যাচ্ছে। গৌতম এসে পাশে বসলে নিধি বলে অনেক বড় একটা ঝড় বয়ে গেল, ঝড়টা যাওয়ার আগে সবকিছু শেষ করে দিল। গৌতম বলে 4 বছর আগে আমার একটা স্বপ্ন ছিল, তোমাকে বিয়ে করে এই শহর থেকে চলে যাব। একদিন সকালে ঘুম ভাঙলে দেখি বান্দানা আমার পাশে। আমার হাসির মুখ দেখে বান্দানা ভাবে আমি তার সাথে অনেক খুশি আছি। তার হাসির মুখ দেখে আমি আমার স্বপ্নটাকে সিক্রেটে রেখে দিই। আজও আমার ভালোবাসা তেমনই আছে, তবে সেটা সিক্রেট থাকাই ভালো। নিধি বলে আমি জানি সেদিন যখন সবাই আমাকে সন্দেহ করছিল তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, তখন আমার মনে হয়েছিল ইস সারা জীবন যদি তোমার সাথেই থাকতে পারতাম। বাবা মায়ের পছন্দে প্রকাশকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল। তোমাকে দেখে ভেবেছিলাম আবারও নতুন করে বাঁচবো, কিন্তু তোমার যে সংসার আছে স্বার্থপরের মতো আমি সেটা কখনোই ভাবিনি। এই শহরে থাকলে আবারও তোমাদের মাঝে চলে আসবো, তাই আমি চলে যাচ্ছি। তবে আমি যেখানে থাকি না কেন তোমার ভালোবাসা আমার সাথেই থাকবে। বান্দানার স্বামী বা আরতির বাবা হয়ে না, আমার আগের গৌতমের ভালোবাসা আমার আজীবন মনে থাকবে। ট্রেনের সময় হয়ে গেলে গৌতম উঠে দাঁড়ায়। নিধিকে শেষ একবার জড়িয়ে ধরতে আসলে নিধি মানা করে দেয়, আর নিধি এটা একদম ঠিক করেছে। গৌতম চলে যায় আর নিধি এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে, আর অজান্তেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। গল্পটা যেতে যেতে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। এই যে ধরেন নিধির বাবা আর মা ভেবেছিল যদি নিধি নিজের পছন্দে বিয়ে করে তাহলে হয়তো সুখে থাকতে পারবে না, কিন্তু হয়ে গেছে এর উল্টা। প্রকাশকে বিয়ে করে নিধির জীবনটা জাহান্নাম হয়ে গিয়েছিল। আবার গৌতমের কথা বলতে গেলে বিয়ের অনেক দিন পরে নিধিকে দেখার পর সে নিধির সাথে হারানো মুহূর্তগুলো এনজয় করতে থাকে, অথচ তার একবারও মনে হয়নি তার সংসার আছে, একটা মেয়ে আছে। পরে গিয়ে কখনো সে নিধিকে ছেড়েছে, আবার নিধি দূরে চলে গেলে তাকেই খুঁজেছে, অথচ প্রথমে নিধির পাশে সেই দাঁড়িয়েছিল। যখন সাথে টান লেগেছে তখন সেই নিধিকে যাচ্ছে না তাই শুনিয়ে দিয়েছে। লক্ষ্য করলে মনে পড়বে গৌতমে কিন্তু সবকিছু শুরু করেছিল, বিদায়ের আগে সেই সব ভুলতে বলেছিল। আসলে আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল। তাহলে নিধিও সামান্য একটু
ভালোবাসা পেতে পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। তাই সবসময় এসব বিষয়কে খুব সাবধানে সামলাতে হয়, কারণ কথায় আছে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। তাই যতই অজুহাত থাকুক না কেন, অন্যায় সবসময় অন্যায়ই হয়। আর অরুণের কথা নিশ্চয়ই মনে আছে, সে ঠিকই বলেছিল প্রাক্তন কখনো বান্ধবী হয় না। তাই ভুলেও কখনো প্রাক্তনের সাথে বন্ধুত্ব করতে যাবেন না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।